নমস্কার, শুভ সন্ধ্যা। নেটমঞ্চে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আহ প্রতিদিনই নেটমঞ্চ আমাদের কাছে রোজ রোজ কোনো না কোনো প্রতিভাকে নিয়ে আসছেন। তাই হ্যাঁ, আমরা রবীন্দ্র জয়ন্তীর দিন দেখেছিলাম যে অনেকে একসাথে একটা অনেকক্ষণের প্রোগ্রাম আমরা সবাই মিলে বেশ ভালোভাবে আনন্দের মধ্যে দিয়ে, অনেক রকম মুহূর্তের মধ্যে দিয়ে, অনেক নতুন মানুষের মুখের মধ্যে দিয়ে, খুশির মধ্যে দিয়ে কাটিয়েছিলাম। এটা বলার মতো কোনো কথা নয়, আমরা সকলেই জানি যে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন ছিল, অর্থাৎ 22শে শ্রাবণ, যেটা আমাদের জীবনে হয়তো খুব মর্মান্তিক একটা দিন, মর্মান্তিক একটা সময় এবং খুব মর্মান্তিক একটা মানে ঘটনা, যেটা মানে কবিগুরু এখনো তো সেই, আমি আগেও বলেছি আবারও বলছি যে উনি তো আমাদের প্রতিটা সময়, প্রতিটা ক্ষণে, প্রতিটা দিনে, প্রতিটা মুহূর্তে এমন ভাবেই থেকে গেছেন যে ওনার না থাকাটাও আমাদের কাছে যে উনি নেই, এটা হয়তো আমরা কোনোদিন ভাবতে পারি না। তাই আজকেও আমরা একটা ছোট করে অনুষ্ঠান করব। তবে আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম। আমি দেবলীনা, আগেই বলে রাখি, আপনারা সকলেই হয়তো মানে অনেকেই আমাকে চেনেন, আগেও আমাকে দেখেছেন। তো আজকে আমার সাথে আমি একা থাকছি না, আমার সাথে আজ থাকছে আরেকজন। মৌসুমী থাকছে, যিনি তার নাচের মধ্যে দিয়ে একটা খুব সুন্দর সময় হয়তো আমরা কাটাবো। শুধুমাত্র তিনি যে নাচ করছেন তা নয়, আজকে পুরো প্রোগ্রামটা, তার নাচের অনুষ্ঠানটা শেষ হয়ে যাক, তারপরে না হয় বলবো যে নাচের পরে আমরা আবারও কোন প্রোগ্রাম পেয়ে যাচ্ছি। তো মৌসুমী দি কি আছেন আমাদের সাথে? হ্যাঁ, আছি। আচ্ছা, আপনাকে আমরা পেয়ে গেছি। আহ আচ্ছা, নমস্কার দিদি, নেটমঞ্চের পক্ষ থেকে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। আহ একটু আগে আপনার সাথে কথা বলে নেব, একটু যদি আপনি এগিয়ে আসেন, তারপরে না হয় আমরা নাচের দিকে চলে যাবো। আচ্ছা, চমৎকার। আপনি আজকে প্রথমে কোন গানের নাচ করছেন? আমি প্রথমে রবীন্দ্রসঙ্গীত, সব দিকটাই রবীন্দ্রসঙ্গীতই করবো। হ্যাঁ, আচ্ছা। রবীন্দ্রসঙ্গীতের প্রথম নাচটা হচ্ছে, গানটা হচ্ছে আমারই রিক্ত রানী, কবিগুলোকে স্মরণ করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত কথা বাড়াচ্ছি না, প্রথমে না হয় আপনার একটা প্রোগ্রাম আমরা দেখে নিই এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে নিই আমরা। তারপরে আপনি তো রয়েছেন, আপনার সাথেও গল্প করবো, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও কথা হবে, তাই সরাসরি এবার আপনার নাচের দিকে। বেস্ট অফ লাক আপনাকে। থ্যাংক ইউ। ভালো একটা গান, মানে সত্যি কথা বলতে গেলে হয়তো কবিগুরুর কোনো গান বা কোনো লেখার উপরে আমরা কিছু বলবো, সেই দুঃসাহস বা সাধ্য কোনোটাই হয়তো আমাদের নেই।
আমি রবীন্দ্র জয়ন্তীর সময় একটা প্রশ্ন সবাইকে খুব করেছিলাম যে আপনার কাছে রবীন্দ্রনাথ মানে কি। তাই আমি আজকে আপনার কাছে জেনে নেবো আপনার কাছে রবীন্দ্রনাথ মানে কি, মানে আপনি কবিগুরুকে কিভাবে বিশ্লেষণ করেন। জানি ভীষণ দুষ্কর একটা কাজ, হয়তো কোনোদিনই সম্ভব নয় করা, তাও যদি আপনার কাছ থেকে একটু জেনে নিই। রবীন্দ্রনাথ হচ্ছে প্রাণের কবি। সকাল থেকে রাত্রি অবধি রবীন্দ্রনাথ ছাড়া আমরা চিন্তা করতে পারি না। মানে ওনার সম্বন্ধে বলার দুঃসাহস আমার নেই। পিনাকি তার একটা এইটুকুন লেখার জানি, মধ্যে। প্রতি ক্ষণে প্রতি ফলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রবীন্দ্রনাথ জড়িয়ে আছে। সকাল থেকে উঠেই রবির গান, দিনে যত আমাদের অনুভূতি, সমস্ত কিছুর মধ্যেই রবীন্দ্রনাথ জড়িয়ে আছে। আর কি বলবো আচ্ছা, আপনার কাছে একটু জেনে নিই এই প্রাণের কবি সম্বন্ধে। আপনি কি করেন। আমি আমি শিক্ষকতা করি, রেলওয়ে আচ্ছা স্কুলের টিচার। আচ্ছা অন্ডালে পোস্টিং আমার। আচ্ছা। আচ্ছা, আপনার জন্য সম্ভবত কিছু কমেন্ট এসেছে, একটু কমেন্ট গুলো করে দিই এবং তারপরে আপনার সাথে আবার কথা বলছি। ঠিক। কাকলি বিশ্বাস মুখার্জি লিখেছেন যে বা খুব ভালো লাগছে। সেকাজুল ইসলাম লিখেছে বেস্ট অফ লাক। সেকাজুল ইসলাম আবারও লিখেছে লাভলি। থ্যাংক ইউ কাকুলি। তো আপনি কি কথা। আমি বুঝতে পারছি, বাকি দর্শক পাচ্ছে না, দর্শকদের মধ্যে একটু জানান। হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছি না বলুন। ঠিক করে। ভীষণ আটকে যাচ্ছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হুম, সম্ভব হ্যালো। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, হ্যাঁ ভীষণ নেটওয়ার্ক প্রবলেম করছে। হ্যাঁ হ্যাঁ, নিকো ইকো হচ্ছে, কথাগুলো না শোনা যাচ্ছে না। আচ্ছা, এরপর ঠিকঠাক শোনা যাচ্ছে, যাই হোক, কিছু করার নেই, সবকিছু নিয়েই তো আমাদের চলতে হবে, মানিয়ে গুছিয়েই তো চলতে হবে। তো আমি বলছিলাম আপনি এই নৃত্যের সঙ্গে কতদিন যুক্ত আছেন। খুব ছোটবেলার থেকেই নৃত্যর সাথে নাচের সাথে জড়িয়েছে। খুব ছোটবেলায় বলতে বছর, যখন আমার বয়স 4 বছর তখন থেকেই নাচের সাথে যুক্ত। আমার মায়ের অনুপ্রেরণাতেই নাচ শেখা। আর এখন তো আচ্ছা, ভালো লাগে বলে করি, সংসার ধর্ম করে, শিক্ষকতা করে এখন এটা ভালো লাগার মধ্যে পরিচয় হয়ে গেছে। এই যে আপনি শিক্ষকতা করে এত কিছুর মধ্যেও যে সময় বার করে নেন, এটা একটা বড় ব্যাপার। মানে ভালোবাসা না থাকলে নাচের প্রতি সত্যি আপনার একটা সেটাই। প্রগাঢ় ভালোবাসা রয়েছে, এটাই হয়তো তার প্রমাণ যে এত ব্যস্ততার জীবনের মধ্যেও আপনি আলাদা করে এটার জন্য স্পেসিফিক একটা টাইম বার করে নিতে পারেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এইভাবে এখন এগুলো রেখেছেন। যাই হোক, এরপরে আপনি কোন গানে নাচছেন। এরপরে নাচ করছি রবীন্দ্রনাথের রচিত ভানু সিংহের পদাবলী থেকে একটি গানের উপরে। আচ্ছা, আপনি কি মূলত রবীন্দ্রসঙ্গীতের উপরেই রবীন্দ্র নৃত্য করেন। না না না, আমি রবীন্দ্র নৃত্য করি, তার সাথে আমার অ্যাকচুয়াল আমার হচ্ছে আমি ক্লাসিক্যাল ড্যান্সার, কথক। হ্যাঁ। আচ্ছা, তো তাহলে আমরা কি এইটা পরবর্তী মানে নাচ রবীন্দ্র নৃত্য করতে আমার যাবো? ওইটাও আমার এক প্রকার ভালো লাগা। আচ্ছা, তো পরবর্তী পারফরমেন্সের জন্য আপনি কি রেডি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, করতে রাজি আছি, তাহলে আমরা রেডি আছি। পরবর্তী পারফরমেন্সের দিকে চলে যাই, তারপর ফিরে হ্যাঁ। এসে আবার আমরা গল্প করবো, কথা বলবো।
আমার ব্যক্তিগতভাবে পছন্দের হাওয়াবালা ভাগালে ভুলে কেনাকাটা, মানে আমরা সবাই জানি যে শ্রাবণ মাস মানে বৃষ্টির মুহূর্ত। আহ শ্রাবণ আষাঢ় মাসে একটা অন্যরকম ওয়েদার, বৃষ্টি পড়বে, সন্ধ্যেবেলায় বেশ একদম সবাই মিলে বসবো, আড্ডা মারবো, এরকম একটা ব্যাপার। তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ, এগুলো তো ছোটবেলা থেকেই আমাদের পেয়ে আসা। যদিও আমি আপনার থেকে অনেকটাই ছোট বলা বাহুল্য, তা তাও তো নিশ্চয়ই। একটু ছোট থেকেও একটু বড় হয়ে ওঠে, তো সেই ছোটবেলা থেকে ধরেই আমি বললাম কথাটা। তো বর্ষাকাল, রবীন্দ্রনাথ, এগুলো নিয়ে আপনার কোনো স্মৃতি আছে? মানে ছোটবেলায় ফেলে এসেছেন এরকম কোনো দিন যে এরকম বৃষ্টি পড়ছে, মায়ের সাথে গল্প? নিশ্চয়ই মায়ের সাথে গল্প সেটা রয়েছে। রবীন্দ্র জয়ন্তীর দিন আমাদের যখনই অনুষ্ঠান হবে, সেই আচ্ছা। ছোটবেলায় মনে আছে মা কাকিমাদের কাছ থেকে শাড়ি চেয়ে নিয়ে প্যান্ডেল করা। সারা দুপুর ধরে প্যান্ডেল তৈরি হলো, দড়ি টাঙিয়ে, কাপড় টাঙিয়ে। কারোর বাড়ির থেকে তখন আমরা ওটাকে চৌকি বলতাম, স্টেজ বানানো হবে চৌকি দিয়ে। চৌকি দিয়ে স্টেজ হলো, ব্যাস বিকেল হলো, বৃষ্টিতে সে প্যান্ডেল একদম ধুলিস্যাৎ। সেই যে কি অবস্থা, সেই মা কাকিমার শাড়ি লটপট করছে, কিন্তু আমাদের এত উৎসাহ, সে তখন শাড়ি ঠাড়ি বাদ দিয়ে সেই চৌকির উপরেই আমাদের নাচ হচ্ছে, আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি।
ছোট ছোট নাটক, নাচ, এইসব নিয়ে আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন হলো। এইসব দিনগুলো কথা খুব মনে পড়ে এখন। সেই আবহাওয়া এখন আর নেই। এখন তো যে পারফর্ম করি যে রবীন্দ্র জয়ন্তী, এসে বড় বড় স্টেজে অনেক লাইট সাউন্ড, তখন তো এমনি খালি গলাতেই আমাদের সমস্ত কিছু হতো। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও যে যখন গান করতেন, মানে ওনার গানের যেটুকু অংশ বিশেষ আমরা এখন শুনে থাকি বা পেয়ে থাকি, কোনো রকম কিন্তু যন্ত্রাংশ কোনো সঙ্গীত ছিল না, খালি হ্যাঁ, গলাতেই গান কোনো গেয়েছেন। ইনস্ট্রুমেন্ট, উনি নিজের পরে খালি গলায় খরাজ গলাতেই গান গেয়ে গেছেন আপন মনে। আচ্ছা, কাকলি বিশ্বাস মুখার্জি বলে একজন বলছেন যে নাচ খুব ভালো হচ্ছে, তবে গানের সাউন্ডটা একটু বাড়ালে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, পরের গানটা একটু জোরে করবে। আচ্ছা, তো আহ এরপরে আপনি আরেকটা বোধহয় সম্ভবত নাচ করবেন, যেটা আপনি হ্যাঁ, বলছেন এবার 3টেই আছে করবেন। কবিকে আহ, স্মরণ করে, কবিকে স্মরণ করে একটা গান আছে, যেটা কবি আমাদের মনের ভিতরে। হ্যাঁ, তুমি প্রাণের রবে কবি। নীরবে, তুমি আসলে আমি রবে একটু আগে নীরবে। কথা বলতে চাচ্ছিলাম, তখন নেটওয়ার্ক প্রবলেমের জন্য বলতে পারলাম না। আপনি একটা কথা বললেন যে উনি তো আমাদের প্রতিটা সময় প্রতিটা ক্ষণে থেকে গেছে, আমাদের ঘুম থেকে প্রতিটা ওঠা থেকে অনুভূতিতে, হ্যাঁ, সমস্ত অনুভূতিতে উনি রয়েছেন। পিনাকি ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, সকল কাটা ধন্য করে, আমার বন্ধু রবীন্দ্রনাথ বইয়ের মধ্যে সেই কবিতাটা আছে। তো ওখানে পিনাকি ঠাকুরও ঠিক এই একই কথা বলেছিলেন যে আপনি তো থেকে গেছেন আমাদের অভ্যেসে, আপনি তো থেকে গেছেন আমাদের প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে। তো আপনার কথাটা শুনে আমার ভীষণভাবে এই কথাটা মনে পড়ে গেল, তাই আমি একটু শেয়ার করে নিলাম। তো আপনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবেই যে আপনার ঠিক পিছন দিকে একটা রবীন্দ্রনাথের ছবি রয়েছে, এবং হ্যাঁ তাতে হ্যাঁ, একটি মাল্যদানও করা রয়েছে। একটু যদি ক্যামেরাটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়, এবং সেটা যদি নিশ্চয়ই। আমরা একদম দর্শকদের সাথে শেয়ার করে নিতে পারি বিষয়টা। আচ্ছা, মানে দূর থেকে ওনার কাছে শ্রদ্ধা জ্ঞাপন ছাড়া আমার পক্ষে এই মুহূর্তে সত্যিই কিছু করা সম্ভব না। আহ 22শে শ্রাবণ বা 25শে বৈশাখ বলে নয়, উনি সত্যিই থেকে গেছেন আমাদের 365টা দিনে। সেটা ফেব্রুয়ারিতে যখন 28 তারিখ 28 দিনের হয় তখনও তিনি থাকেন, 29 দিনের হলেও তিনি থাকেন। মানে তাকে ছাড়া হয়তো বাঙালি কেন, যেহেতু তিনি বিশ্বকবি, তাকে ছাড়া আমরা কেউই হয়তো কোনো মুহূর্তটাই চালাতে পারবো না, থাকতে পারবো না। মন খারাপের দিনেও তাকে চাই, আনন্দের দিনেও তাকে চাই, প্রতিটা মুহূর্তে আমরা তাকে চাই। মানে ওনাকে ছাড়া সত্যি কিছু ভাবাটা হয়তো অসম্ভব, এবং ওনাকে নিয়ে যতটাই বলবো কোনোদিনই হয়তো বলে উঠতে পারবো না, আজীবন আবৃত্তি কোনোদিনই বলে উঠতে পারবো না। তো এর পরবর্তী কি গান আপনি বেছে নিয়েছেন? এটা কবিকে স্মরণ করে, তুমি রবে নীরবে। আচ্ছা, তুমি হৃদয়। রবিন, মানে অসাধারণ একটা গান, যেটা হয়তো গানটাই মানুষকে অন্যরকম একটা শিহরিত করে দেয় গানের সাথে। এবং আপনি এত ভালো নৃত্য পরিবেশন করেন যে আশা, মানে আমি তো শিওর, ফর শিওর কি দুটোর কম্প্যাক্ট একদম, দুটো সুন্দরভাবে এত সুন্দর মেলবন্ধন হবে। এবং আমি আমার মতো হয়তো দর্শক বন্ধুরাও একইভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার নৃত্য পরিবেশনের জন্য। তো যতটুকু সাধ্য আমি চেষ্টা করছি। আচ্ছা, তো আপনি আহ, এর পরের অনুষ্ঠানটি, মানে পরের নৃত্যটি কি পরিবেশন করবেন, নাকি আপনার যদি নেট মঞ্চের জন্য কিছু বলার থাকে বা নিজেরও যদি হ্যাঁ, কিছু আমাকে বলার এই থাকে? সুযোগ, নেট মঞ্চ আমাকে এই সুযোগটা করে দিয়েছে বলে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ব্যাস আগামী দিনেও আমি প্রস্তুত রয়েছি। হ্যাঁ, সত্যি নেট মঞ্চ যখন আমরা প্রথম লকডাউন সিজনটা আমাদের যখন এলো, মানে আমি খুব প্রথম থেকে নেট মঞ্চের সাথে যেহেতু রয়েছি, তো আমি আচ্ছা, অনেকটা পথ নেট মঞ্চের সাথে পেরিয়ে এলাম। তো প্রথম প্রথম হঠাৎ করে, মানে সত্যি আমরা কি করতাম, ফেসবুক থেকে নিজের গান, নিজের ভিডিও, নিজের কবিতা, এগুলো আমরা হয়তো আপলোড করতাম। সেটা আর দেখলো কিনা, বন্ধুদের লিঙ্ক পাঠালাম বা ইউটিউবে দেখে লিঙ্ক পাঠালাম, এই অবধি ছিল। মানে এইভাবে যে নিজের বাড়িতে বসে থেকে একসাথে এতজন যে যার বাড়ি, অথচ সবচেয়ে বড় ব্যাপার, আজকে আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না, কত অচেনা মানুষ আজকে আমাদের এতটা সময় কাটাচ্ছি, সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। সত্যি নেট মঞ্চ মানে অভিনব একটা বুদ্ধি, অভিনব একটা আইডিয়া, যেটা নিয়ে নেট মঞ্চ এসেছিল। হ্যাঁ, নিশ্চয়ই। আর আমি নেট বারবার মঞ্চের যেটা বলি, উপস্থাপনা খুবই ভালো। ভীষণ ভালো, ভীষণ ভালো। এবং ওনারা শুধুমাত্র যে আহ হতেই পারতো এটা যে শুধু বর্ধমানের মধ্যে, আমরা সবাই বর্ধমানের মধ্যে আটকে সীমিত রইলাম না, মানে ওনারা তো রাজ্য থেকে রাজ্যে তো বেরিয়েছেন, তাছাড়া দেশ থেকে আজকে আমরা অন্য দেশে পাড়ি দিচ্ছি। এটাও একটা ভীষণ বড় প্রয়াস, ভীষণ বড় প্রয়াস। মানে সত্যি কিছু বলার নেই নেট মঞ্চকে নিয়ে। আর আমি বারবার যে কথাটা বলি যে আমরা নয় আজকে আমাদেরকে ফ্রন্টে দেখা যাচ্ছে, এই যে আমাদেরকে দেখা যাচ্ছে, এটার পেছনেও কিছু মানুষ আছে ব্যাক স্টেজে। যেমন যে কোনো নিশ্চয়ই। প্রোগ্রাম আমরা দেখতে যাই লাইভ, তখনও সাউন্ড ম্যান থাকে কিছু, লাইট ম্যান থাকে কিছু। তো এরকমই আমাদের তো সাউন্ড ম্যান, লাইট ম্যান, প্রত্যেকটা অ্যাডমিন প্যানেল, মঞ্চের অ্যাডমিন প্যানেল যেভাবে প্রত্যেকটা ব্যাপারকে
লক্ষ্য রেখেছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যিই আলাদা করে কিছু বলার নেই। যাই হোক, কথা বললে তো কথা বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, তাই আপনার পরবর্তী অনুষ্ঠানটার দিকে আমরা এবার চোখ রেখে নেবো। আরেকটি রবীন্দ্র নৃত্য, হুম, তুমি রবে নীরবে, রবি অসংখ্য ঠাকুরকে ধন্যবাদ। বেস্ট অফ লাক, আশা করি ভীষণ ভালো হবে। থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর। এবং তুমি রবে নীরবে গানটাতে আমরা প্রত্যেকেই হয়তো, আপনি বলুন, আমি বলুন, বা আহ আজকে আমাদের ওপারে থাকা যে দর্শকরা আমাদের সাথে রয়েছে, আমি তো একটা ব্যাপারে ভীষণ রকম শিওর যে আমাদের প্রত্যেকের জীবনই এই গানটার সাথে আমাদের কিছু না কিছু স্মৃতি হয়তো জড়িয়ে আছে। মানে প্রত্যেকে একটু, হয়তো যেমন আমি এখন আমার বয়সে দাঁড়িয়ে বলতে পারি, একটু বড় হওয়ার পর বা এই এই ধরনের কনসেপ্ট গুলোকে বোঝার পর যে একটা মানুষ একটা মানুষের কতটা আনুষঙ্গিক হতে পারে, কাছের হতে পারে, এই বিষয়বস্তুগুলো জানার পর তুমি রবে নীরবে দিয়ে হয়তো আমাদের জীবনের অনেকেরই প্রেমের প্রথম খাতা খোলা হয়। মানে হালখাতা শুরু হাতটা হয়তো তুমি রবে নীরবে, সেটা বিচ্ছেদের দিনে হোক কি শুরুর দিনে হোক, তুমি রবে নীরবে আমাদের সাথে বরাবরই থেকে গেছে। তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসাধারণ তিনটে গান আপনি বেছে নিয়েছিলেন। আহ আপনার জন্য দুটো কমেন্ট এসেছে, কমেন্ট দুটো আমি আপনাকে যেতে যেতে জানিয়ে দেবো। সেটা হচ্ছে যে
বিচিত্রা সাহা বলে একজন লিখেছেন যে ভালো লাগছে। সেকাজরুল ইসলাম লিখেছেন অসাধারণ গান, গানটা অসাধারণ অ্যান্ড পারফরমেন্সটা খুব সুন্দর। আচ্ছা, ধন্যবাদ সেকাজরুল ইসলাম, ধন্যবাদ বিচিত্রা সাহা। বনশ্রী ভট্টাচার্য লিখেছেন ধন্যবাদ। খুব ভালো লাগছে। হ্যালো। হ্যাঁ বলুন। হুম। বনশ্রী ভট্টাচার্য লিখেছেন খুব ভালো। বনশ্রীকেও অনেক ধন্যবাদ। মানে অবশ্যই আমাদের প্রোগ্রাম আমাদের অ্যাকচুয়ালি করাই আপনাদের জন্য। আপনারা এইভাবে আমাদের পাশে না থাকলে, একজন শিল্পী হওয়ার ধরুন আমি হয়তো বলবো যে আজ সবটুকু, আজকে ভালো বলার চেষ্টা, ভালো করার চেষ্টা, ভালো নাচ হোক, গান হোক, আবৃত্তি হোক, প্রত্যেকটা জিনিসই আমরা নিজেদের জন্য তো করি, এবং কোথাও একটা দাঁড়িয়ে আমাদের এই করার পথে আপনারাও আমাদের জীবনে একটা ভীষণ বড় অংশ। আপনারা না থাকলে হয়তো মানে সবসময় তো জাজ কখন আসবে, কখন জাজমেন্ট হবে, কখন কম্পিটিশন যাবো, এইভাবে তো হয় না। তাই আমাদের প্রতিদিনের চলার জীবনে এইভাবে প্রত্যেকটা মানুষকেও আমাদের খুব দরকার, যারা এইভাবে আপনাদের সুন্দর এবং মূল্যবান বক্তব্যগুলো আমাদের জন্য যে পেশ করছেন। আপনারা না থাকলে সত্যি হয়তো আজকে নেট মঞ্চ যে এতগুলো মাস এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এই লকডাউন, এই প্যান্ডামিকের মধ্যে দিয়ে, তাই এই বার্তালাপগুলোর সত্যি না থাকলে হয়তো কোনোটাই সম্ভব হতো না। আচ্ছা, বিজয়া বোস বলে একজন লিখেছে খুব সুন্দর। থ্যাংক ইউ বিজয়া, আমার বান্ধবী, আচ্ছা, আমার স্কুল ফ্রেন্ড। মধুমিতা রয়টাও লিখেছে খুব সুন্দর মৌসুমী। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আশা করবো আগামী দিনেও ঠিক একইভাবে আপনি নেট মঞ্চের পাশে, আমরা আপনাকে আবার পেয়ে যাব। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার পরিবারও সুস্থ থাকুক, ভালো থাকুক, প্রত্যেকে সুস্থ থাকুক, ভালো থাকুক। ধন্যবাদ। মৌসুমী দি তো চলে গেলেন, তবে আমি শুরুতে বলেছিলাম না যে আজকে শুধুমাত্র যে মৌসুমীদি থাকছে এবং আমি থাকছি তা নয়, আমিও চলে যাব একটু পরেই, কারণ আজ একটু ব্যস্ত আছি আমি, একটু কাজ পড়ে গেছে, তাই আজকে হয়তো শেষ পর্যন্ত আপনাদের সাথে আমার দেখা হবে না। তবে মন খারাপ করার মতো কিছু হয়নি, কারণ নাচের অনুষ্ঠান শেষ হয়ে গেল, এবং ওই সন্দীপ দা প্রতিবারের মতো এবারেও আমাকে খুব জেরাজেরি করলো, একটা কবিতা দেবলি না তো যেতে যেতে শুনিয়ে দেওয়া যায়, আমাদের জন্য না হোক, কবিগুরুর জন্য, দর্শকদের জন্য, মানে যত রকম সেন্টু খাওয়ানো যায়, যত রকম আর কি বলা যায় বলে টলে আমাকে, আমি শেষে ঠিক আছে করব মানে। গতকাল তো আমি এরকমও বলে দিয়েছিলাম কে দেখলি না, চিনি না তো, এতটাই আমাকে মাঝে মাঝে অত্যাচার শুরু করে দিয়েছে এখন আমার উপরে। তো আমার কবিতার পরে আমিও চলে যাব টুকটুক করে, তবে আমি চলে যাব, ক্যামেরা থেকে চলে যাচ্ছি, আজকের মতো অনুষ্ঠান থেকে চলে যাচ্ছি, আমি তো চোখ রাখছি নেট মঞ্চে, এবং আমি চাইবো আমার সাথে সাথে আপনারা প্রত্যেকে নেট মঞ্চে যেভাবে ছিলেন, এতদিন আছেন, এবং আগামী দিনেও থাকবেন, এবং এরপরে ঠিক 8:30 থেকে যার প্রোগ্রাম রয়েছে, আমি জানি সময় হয়ে এসেছে আর সময় বেশি আমি নেব না, তাই আপনারা তো থাকবেন, আপনারা কিন্তু কোথাও যাবেন না। এই ভিডিওটা বন্ধ হলে শুরু হয়ে যাবে আবার একটা নতুন ভিডিও আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য, যিনি থাকছেন অর্থাৎ বিশ্বরূপ পাল। উনি তার গানের মধ্যে দিয়ে, উনি তার সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের দর্শকদেরকে, আমাদের প্রত্যেককে খুবই ভালো রাখবেন। তবে আমাকে ওই যে বলা হয়েছে একটা কবিতা বলার জন্য, তাই আমি একটা কবিতা শেষ বলে নিচ্ছি, কবিগুরুকে স্মরণ করে, কবিগুরুকে প্রণাম জানিয়ে। তার লেখা আমার খুব পছন্দের একটি কবিতা, এবং আশা করি আপনারা অনেকেই হয়তো এই কবিতাটা জানেন, এবং যারা যারা জানেন আমি আশা করবো আপনারা ঠিক আমার সাথে তালে তাল মিলিয়ে কবিতাটা বলবেন। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে এবং কবিগুরুকে আবারও প্রণাম জানিয়ে এবং নেট মঞ্চকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি পরবর্তী একটা কবিতা নিবেদন করছি। সাধারণ মেয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটা পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে, 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি। দেখলেন তুমি মহোদয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলেই গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি, আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু লুকিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে।
আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো, তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না। না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পায় কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়ে আছে সে দেশে, এত তাদের ভিড়, ঠেলাঠেলি, আর তারা কি সবাই অসামান্য না? তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে? গেল মিলে চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ। লিজি তাকে খুব আস্তে আস্তে বলল, এই এই সেই দিন তুমি এসেছো, দুদিন পর যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন, কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার, হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো। একটা তুলনার সংকেত ও চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই, এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎ বাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। আমার মতো এমন অনেক মালতী আছে বাংলাদেশে। তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জানে না, তারা জার্মান জানে না, তারা কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে চরম ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে সেই রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর আমি মাগি, সে বর আমি পাবো না। কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বাড়ি বাড়ি ফেল করো, আদরে থাক আপন উপশিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম, তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারিদিকে। জ্যোতির্বিদের মতো ওকে আবিষ্কার করুক, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ফুটে উঠুক, ধরা পড়ুক তার রহস্য। মূর্হের দেশে নয়, যে দেশে আছে সমাজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতী সম্মানের জন্য সভা ডাকা হোক, বড় বড় নাম যাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের ওপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এখানে জনান্তিকে বলে দেখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই। এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরিস এসে দাঁড়াক ওই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে, তারপরে আমার নোটে 7টি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। কিন্তু আপনারা কোথাও যাবেন না, কবিগুরুর লেখার মধ্যে দিয়ে হয়তো নোটে 7টি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। তাই আজকের মতো আমারও নেট মঞ্চের সাথে সময় এখানেই ফুরলো। তবে আমি কোথাও যাচ্ছি না, আমি তো থাকছি ক্যামেরার এপারে। ঠিক পরবর্তী যিনি আসছেন অর্থাৎ বিশ্বরূপ পাল,
তার গান শোনার জন্য আমি অপেক্ষায় রইলাম, এবং আমি চাই আপনারা প্রত্যেকে আমাদের পাশে ঠিক যেভাবে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন, তবে এখনো থাকতে হবে। তাই তার আগে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি, এবং পরবর্তী অনুষ্ঠানের দিকে চোখ রাখুন। অসংখ্য ধন্যবাদ।